এর ক্যাপশন হওয়া উচিত চিংড়িঘাটা চড় সুপ্রিম কোর্টে। খোদ সুপ্রিম কোর্টে চড় খেলো নবান্ন, আবার ধ্যাসটামো করতে গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শেষ পর্যন্ত ধরা পড়ল এ রাজ্যের সরকার। মহামান্য বিচারপতি সূর্যকান্ত, মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি, মহামান্য বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলি 3 সদস্যের বেঞ্চে এদিন গিয়েছিল রাজ্য সরকার চালাকি করে, শয়তানি করে, আবার যাতে 366 মিটারের একটা ছোট্ট মেট্রো কানেকশন যে দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকার করতে দিচ্ছে না, তার বিরুদ্ধে একটা মামলা করে সেটাকে আটকাতে গিয়েছিল। কি হয়েছে ঘটনাটা আগে আপনাদের খুব সংক্ষেপে বলে নিই, আপনারা অনেকেই জানেন যে খবর নিয়ে বাংলার তথাকথিত বড় সংবাদ মাধ্যম প্রথম পৃষ্ঠায় বড় করে খবর করে না। একটা রাজ্য সরকার, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, একটা মেট্রো রেল প্রজেক্ট শেষ করতে চাইছে, যেখান থেকে বেলেঘাটা স্টেশন থেকে গৌরকিশোর ঘোষ স্টেশন, যেটা এয়ারপোর্ট সংযুক্তিকরণ, সেই সংযুক্তিকরণের কাজটুকু বাকি আছে। এবং সেই সংযুক্তিকরণের কাজটা করার জন্য তিনটে বেলা লাগবে, অর্থাৎ শুক্রবার রাত্রির, শনিবার রাত্রির, রবিবার রাত্রির, এই 3টে পার্টে একসঙ্গে হলে মাত্র 3টে মাথার ওপর ঢালাই বাকি আছে, সেই ঢালাইটাকে তারা কমপ্লিট করবে। তাহলে কি হবে, একদম সরাসরি গড়িয়া থেকে আপনি পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্টে। গড়িয়া থেকে এয়ারপোর্টের সংযুক্তিকরণের এই কাজটা শেষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েশনস হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের লাভ হবে। কেন্দ্রীয় সরকারের হাতে রেলমন্ত্রক আছেন, নরেন্দ্র মোদী বা বিজেপি বলতে পারবে যে দেখো আমরা সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত গড়িয়া থেকে সংযুক্তিকরণের কাজটা শেষ করেছি। অসুবিধাটা কোথায় হতো বলুন তো? এবং সেইটাকে আটকানোর জন্য কী অসভ্যতা একটা সরকার দিনের পর দিন করেছে। আমি একটু ইতিহাসে চোখ বুলিয়ে দেখছিলাম যে আজকে, প্রথমে বলিনি সুপ্রিম কোর্টে আজকে কী হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতিরা স্পষ্ট বলেছেন জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। একদম ডিরেক্ট, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা, জনসাধারণের প্রজেক্ট নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেই অনুযায়ী কাজ হবে, হাইকোর্টই পুরো বিষয়টা তদারকি করবে। কখনো বলছেন উৎসব, কখনো বলছেন পরীক্ষা, আবার এখন বলছেন সামনে নির্বাচন আছে, আপনাদের সুযোগ দিচ্ছি মামলাটা তুলে নিন, নাহলে আমরা এটি খারিজ করে দেবো। রাজ্য সরকার মামলা করেছিল, রাজ্য সরকারের মামলাটা বলেছেন এক্ষুনি তুলে নিন, নাহলে মামলা খারিজ করে দেবো। ভাবতে পারেন কতটা ডিজাস্টার সিচুয়েশন একটা সরকার গিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে যাতে মেট্রো প্রজেক্টটা শেষ না হয় নির্বাচনের আগে। 3টে রাত্রি শুধু চিংড়িঘাটার বাইপাসের ওখানে রাস্তা থেকে ব্লক রাখতে হবে, রুটটাকে ডাইভার্ট করে দিলে ইজিলি কাজটা শেষ হয়ে যায়। এবং সবথেকে শুনলে চমকে যাবেন, যাই হোক সেটা নিয়ে গত অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে মামলা মোকদ্দমা চলছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তারিখগুলো ঘেঁটে দেখছিলাম আজকে যে প্রথম মেট্রো রেল অফিসে যে মিটিংটা হয় সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর 2025। সেদিন এই নিয়ে প্রথম বৈঠক হয় কলকাতা পুলিশ, পুরসভা, কেএমডিএ, পরিবহন দপ্তর, মেট্রো এবং RVNL রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের মধ্যে। এবং সেখানে সিদ্ধান্ত হয় যে কাজটা হওয়ার ব্যাপারে কিছুটা এগোয়। তারপরে দেখা যায় যে পুজোর অজুহাত দেখিয়ে কাজটাকে বন্ধ করে দেয় রাজ্য সরকার। তার পরবর্তীকালে মিটিংটা হয়েছিল হাইকোর্টে, যখন মামলা হলো হাইকোর্টে মহামান্য ভারপ্রাপ্ত বিচারপতি, প্রধান বিচারপতি তখন সুজয় পাল, পার্থসারথী সেনগুপ্ত, তার বেঞ্চে শুনানি হয়। সেখানে 17 ডিসেম্বর বিকেল 5টায় পার্ক স্ট্রিটে মেট্রো রেল ভবনে দ্বিতীয়বার বৈঠক হবে বলে স্থির হয়। সেখানে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এই ব্যাপারে রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথীর ডিভিশন বেঞ্চে বৈঠকের তারিখ, স্থান ও প্রতিনিধিদের নাম জানান রাজ্য RVNL এবং রাজ্যের আইনজীবীরা। এবং যথারীতি শেষ পর্যন্ত 17 ডিসেম্বর মিটিংটা হয়। কিন্তু সেই 17 ডিসেম্বরের মিটিংয়ে রাজ্য সরকারের তরফ থেকে কথা অনুযায়ী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত থাকেননি। দফায় যে কারণগুলোকে দেখানো হয়েছে যে এই রুটটা ডাইভার্ট করা যাবে না, প্রথমে দেখানো হলো যে পুজো, তারপরে দেখানো হলো একটা ম্যারাথন আছে কলকাতায়, সেই জন্য করা যাবে না। তারপরে দেখানো হলো গঙ্গাসাগর মেলা চলছে, এখন করা যাবে না জানুয়ারি শুরুতে। তারপরে দেখানো হলো ইডেনে একটা টেস্ট ম্যাচ আছে, সেই জন্য করা যাবে না। তারপরে দেখানো হলো একটা উৎসব আছে, এখন দেখানো হচ্ছে নির্বাচন বাকি আছে, সেই জন্য নির্বাচন হয়নি বলে এটাকে করা যাবে না।
আপনি ভাবুন 6 মাস ধরে এই প্রজেক্ট কস্টে সমস্ত কন্ট্রাক্টররা, তাদের ঠিকাদাররা সব ওয়েট করছে ওখানে যে মুহূর্তে হবে 3টে রাতের মধ্যে ঢালাইটাকে কমপ্লিট করা হবে। সেই কাজটাকে হল্ট করে রেখে যে কাজটার জন্য সামান্য কয়েক কোটি টাকা, 63-64 কোটি টাকা আমি খবর নিয়েছিলাম খরচ ছিল, সেইটা ওভারহেড এক্সপেন্স বেড়ে এতদিন ধরে ওয়েট করানোর জন্য 160-70 কোটি টাকা হয়ে গেছে। এবং সম্ভবত এই কস্টিং যেভাবে রাজ্য সরকার বিরোধিতা করছে, প্রায় 300 কোটি টাকার উপর দাঁড়াবে রেলের অতিরিক্ত খরচ এই বসিয়ে বসিয়ে ঠিকাদারদের টাকাগুলোকে পেমেন্ট করার জন্য। সরকার করলে অসুবিধাটা কী করতো? কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, রেল প্রজেক্ট, রেলের কাজটা শেষ হলে রেল ক্রেডিট পাবে, কেন্দ্রীয় সরকার ক্রেডিট পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলবেন যে আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি এই প্রজেক্ট নাকি করে দিয়ে গেছি, বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা আটকা দিলেন কেন? আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন, হাইকোর্টে দীর্ঘ আইনি লড়াই হয়েছে এবং হাইকোর্টে বারবার রাজ্য সরকার হেরেছে। একটু ভেবে দেখুন তো, রাজ্য সরকার শুধু এই প্রজেক্টটাকে আটকানোর জন্য হাইকোর্টে আইনি খরচা কত করেছে। রেলের খরচা ছেড়ে দিন, রেলের খরচা 63-64 কোটি টাকা 160 কোটি টাকায় দাঁড়িয়েছে এখন। জাস্ট মানে খরচটা বেরিয়ে যাচ্ছে, জলের মতো বেরিয়ে যাচ্ছে বলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা সরকার আদালতে গিয়ে এটাকে আটকানোর জন্য কত কোটি টাকা খরচা করছে। আমরা কেউ এটা নিয়ে কোনো কথা বলবো না? একটু ভালো করে ভেবে দেখুন তো, কেউ কথা বললো না। আনন্দবাজার প্রথম পৃষ্ঠা এটা নিয়ে বড় করে খবর করে না কোনোদিন। পাছে মমতা চলে যাবেন, মমতার অঙ্কটা ওই যে আমি যেভাবে ওকে রেল প্রজেক্টটাকে আটকাবো, আটকে 2026-এর ভোটটা ক্রস করলে তখন করতে দেবো। এই কারবার করে বেড়ান, দিনের পর দিন করে বেড়ান। বহরমপুর একটা রেল ব্রিজ নিয়ে এই অসভ্যতা বছরের পর বছর অধীর চৌধুরীর সঙ্গে করেছেন। একাধিক রেল ব্রিজে এই অসভ্যতা করে বেড়াচ্ছেন। কেন্দ্রকে ক্রেডিট দিতে দেবো না, আমার রাজ্য আমার পৈতৃক সম্পত্তি। এই অসভ্যতা নিয়ে মেন স্ট্রিম মিডিয়া কোনো আলোচনা করে না। আপনি শুনবেন না ঘণ্টাখানিক সঙ্গে সুমন এটা নিয়ে কোনো এপিসোড করতে। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে যে রেলের যে খরচটা, ওভারহেড কস্টটা বেরোলো, সেটা একটা দিক। যে 63-64 কোটি টাকা খরচাটা আজকে 150-160 কোটি টাকা হচ্ছে এবং অচিরে সেটা 300 কোটি টাকা দাঁড়াবে। অর্থাৎ রেলের টাকাটা যে এক্সট্রা খরচা হয়ে যাওয়া আমার আপনার ট্যাক্সের টাকা এক। দ্বিতীয়ত রাজ্য সরকার এটা শুধু আটকে রেখে চিংড়িঘাটার ওপর দিয়ে 3-4টে ব্রিজের ওপর যে ঢালাইটা পিলার করা আছে, শুধু ঢালাইটা মারবেন, সেখানে লোহার স্ট্রাকচার বিমগুলো বসাবে, ঢালাইটা হবে, 3টে রাত্রের দরকার। এইটাকে আটকে প্রায় 300-350 কোটি টাকা একটা রেলের খরচা করলেন। আইনজীবীদের পেছনে এটাকে আটকানোর জন্য হাইকোর্টে দীর্ঘ লড়াই করে এবার সুপ্রিম কোর্টে গেলেন, সেখানেও পয়সা খরচা করলেন। আইনজীবীরা তো আর বিনা পয়সায় সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে মামলা লড়ছেন না, সেখানেও পয়সা খরচা হলো এবং সেখানে সেই পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কানটা বলে দিল একটা সরকারের। আমি 3টে দিক ভাবছিলাম, একটা হচ্ছে রেলের খরচ, এই ওভারহেড এক্সপেন্ডিচারটা বাড়ানো, দ্বিতীয় হচ্ছে আইনজীবীদের পেছনে রাজ্য সরকারের খরচ, তৃতীয় যেটা হচ্ছে সবথেকে মারাত্মক, যে আজকে কলকাতার মানুষকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। গড়িয়ার মানুষ কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্টেশন থেকে সরাসরি বেলেঘাটায় এসে নেমে সেখান থেকে তাদের অটো বা অন্যান্য গাড়ি ধরে শেষ পর্যন্ত এয়ারপোর্ট যেতে হচ্ছে কিংবা সল্টলেকের ভেতরে ঢুকতে হচ্ছে। অথচ এই কানেকশানটুকু হয়ে গেলে বেলেঘাটার সঙ্গে সরাসরি গৌরকিশোর ঘোষ স্টেশনটা সংযুক্তিকরণ হয়ে যাবে এবং এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। মানুষ গড়িয়াতে ট্রেনে উঠলে চট করে মেট্রোতে গিয়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন একদম এয়ারপোর্টে। এটা পর্যন্ত বিরোধিতা শুরু করলে আমি বলছি কত বড় প্রতারক একজন মহিলা। বাংলার মানুষ চুপ করে থাকবে, এটা নিয়ে ঘণ্টাখানিক সঙ্গে সুমন হবে না, এটা নিয়ে আনন্দবাজার প্রথম পৃষ্ঠা ভুলেও ফ্রন্ট পেজ স্টোরি করবে না যে একটা রাজ্য কোষাগারের এই ভাড়াকে শেষ করে তছনছ করে দিয়ে কী লাভ পাচ্ছেন। দিনের পর দিন এই মিটিং হচ্ছে, ওই মিটিং হচ্ছে, কতগুলো কারণ দেখুন। প্রথমে বললেন পুজোর অসুবিধে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, পুজো গেল, নভেম্বরের শুরুতে কাজ শুরু হওয়ার কথা। তখন বললেন আমাদের সামনে ম্যারাথন আছে, এখন করা যাবে না। তারপরে বললেন যে এই ইডেনের টেস্ট আছে, করা যাবে না। তারপরে বললেন যে গঙ্গাসাগরের মেলা আছে, এখন করা যাবে না। কোথায় গঙ্গাসাগর আর কোথায় ওই চিংড়িঘাটার বাইপাস। এখন বলছেন সামনে নির্বাচন আছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার কোনো কাজ করবে, আমি করতে দেব না। এই একই অসভ্যতা উনি করেছিলেন, আপনাদের একটু ভালো করে ভেবে দেখুন, একই অসভ্যতা উনি করেছিলেন বউবাজারে মেট্রোটা যখন সরাসরি গঙ্গার তলা দিয়ে হাওড়া সংযুক্তিকরণের কাজ চলছিল। বউবাজারে গিয়ে নিজস্ব কিছু ব্যবসায়ীরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসলেন
এবং তারপর বউবাজার স্ট্রিট দিয়ে যাতে মেট্রোটা না যায়, বউবাজার দিয়ে সরাসরি ডাইরেক্টলি মেট্রোটা চলে যেতে পারত, এর রাইটার্স বিল্ডিংসের পাশ দিয়ে সরাসরি হাওড়ায় চলে যেতে পারত। সেই রুটটাকে বউবাজার দিয়ে ডাইভার্ট করে ধর্মতলা ঘুরিয়ে যাওয়ার ফলে প্রায় 2,500 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের অ্যাডিশনাল খরচা হয়েছিল। কে দিল টাকাটা? আমি আপনি দিলাম। কার অসভ্যতায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের অসভ্যতায়। কলকাতার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে একটু সিম্প্যাথি দেখান, এখনও ভাবেন যে যদি উনি তো 1,000 টাকা 1,500 টাকা দেন, আমার আপনার ট্যাক্সের টাকা কীভাবে খরচা করিয়ে দিচ্ছেন একজন মহিলা শুধুমাত্র নিজের রাজনৈতিক ধান্দা, নিজের আর্থিক ধান্দার জন্য? বিচার করবেন না 2026-এর নির্বাচনের আগে কলকাতার মানুষ? আমি বলছি, কানটা সুপ্রিম কোর্ট ধরে মুলে দিল। আমি আজকের এই প্রতিবেদনে অনেক কথা বলা ছিল, আমি সবটা বললাম না। বলছেন কখনো বলছেন উৎসব, সুপ্রিম কোর্ট বলছে, কখনো বলছেন উৎসব, কখনো পরীক্ষা, আবার এখন বলছেন নির্বাচন চলছে। আপনাদের সুযোগ দিচ্ছি, এক্ষুনি মামলাটা উইথড্র করুন, আর নাহলে আমরা মামলাটা খারিজ করে দেবো। জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেইভাবে কাজ করুন, হাইকোর্ট যা বলবে তাই করতে হবে। ভাবুন তো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এই করকারি খেলো একটা সরকার, আর তারপর এখন লোকের কাছে গিয়ে ভোট চায়। কলকাতার মানুষ, আমি বলছি, যদি আত্মমর্যাদা আত্মসম্মান আপনাদের থাকে, ঘাড় ধরে তৃণমূলকে বিদায় করুন, তাহলে এই পাপ এই সরকার আরও করবে, মিলিয়ে দেবেন।